ওকে, তাহলে এখন চ্যাপ্টার 2 এর পরবর্তী অংশ নিয়ে আলোচনা করব। এখানে কি ছিল, ফার্মাকো কাইনেটিক্স নিয়ে আলোচনা করে শেষ করলাম আমরা একটু আগে। এখন হচ্ছে কমন ড্রাগ ইন্টারাকশন। ড্রাগ ইন্টারাকশন হচ্ছে একটা ড্রাগের সাথে আরেকটা ড্রাগ ইন্টারাকশন করার ফলে, মানে দুইটা ড্রাগ যদি আমি একসাথে দিই, তাহলে একটা ড্রাগ আর একটা ড্রাগের ইফেক্ট হয় বাড়াবে, না হলে কমাবে। এটা হচ্ছে বেনিফিশিয়াল ইফেক্ট অথবা অ্যাডভার্স ইফেক্ট আকারে আসতে পারে। ড্রাগ ইন্টারাকশনের একটা বক্স আছে এখানে, এটা অনেক ইম্পর্টেন্ট, মাস্ট টু নো বক্স। কী হইতে পারে? এক নম্বর হচ্ছে ফার্মাসিউটিক্যাল কিছু ড্রাগ রিয়াকশন হইতে পারে, আর হচ্ছে ফার্মাকোকাইনেটিক। ফার্মাসিউটিক্যালের মধ্যে কি, এটা হচ্ছে শরীরের বাইরে হবে কেমিক্যাল রিয়াকশন, যেমন সোডিয়াম বাইকার্বনেট এবং ক্যালসিয়াম গ্লুকোনেট, এই দুইটাকে যদি আমি একসাথে দিই তখন দেখা যায় ক্যালসিয়াম কার্বনেটের প্রেসিপিটেশন ফর্ম হয়। আবার ফার্মাকোকাইনেটিকে যদি আসি, ফার্মাকোকাইনেটিকে আমরা বলছিলাম চারটা জিনিস: অ্যাডমি, অ্যাবজর্পশন, ডিস্ট্রিবিউশন, মেটাবলিজম, ইলিমিনেশন। তাহলে অ্যাবজর্পশনে কোন কোন ড্রাগ ইন্টারাপশন করতে পারে? টেট্রাসাইক্লিন, যেটা একটা সিপ্রোফ্লক্সাসিলিন গ্রুপের অ্যান্টিবায়োটিক, মানে টেট্রাসাইক্লিন যেটার উদাহরণ হিসেবে বলতে পারি আমরা সিপ্রোফ্লক্সাসিলিন। এর সাথে যদি আমি অ্যান্টাসিড মানে অ্যান্টিঅ্যালসারেন্ট, ক্যালসিয়াম, অ্যালুমিনিয়াম, ম্যাগনেসিয়াম, যেগুলো ডাইভ্যালেন্ট আয়ন। ডাইভ্যালেন্ট আয়ন হচ্ছে তারা দ্বিযোজী, যেমন ক্যালসিয়াম Ca2+, এদের দুইটা আয়ন আছে, ম্যাগনেসিয়াম Mg2+, এদেরকে বলে ডাইভ্যালেন্ট আয়ন। তো টেট্রাসাইক্লিন বা সিপ্রোফ্লক্সাসিলিনের সাথে যদি আমি ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, Al2+, এগুলো যদি দিই, অ্যান্টাসিড খাই, তখন দেখা যায় টেট্রাসাইক্লিন জিআইটি থেকে কম রিজর্পশন হয়। এইটা একটা ইন্টারাকশন। সো যাদেরকে আমরা অ্যান্টাসিড খাইতেছে তাদেরকে বলবো 2 ঘন্টা পরে টেট্রাসাইক্লিন খাইতে, এটা মাস্ট টু নো। তারপরে হচ্ছে রিডিউস প্রোটিন বাইন্ডিং। আমরা বলছিলাম কিছু ড্রাগ আছে যেগুলা প্রোটিনের সাথে বাইন্ড করে, যেমন ফেনাইটোয়েন, অ্যাসপিরিন, আর ছিল ওয়ারফেরিন। এরা সবাই অ্যালবুমিনের সাথে বাইন্ড করে। এখন যদি আমি দুইটা ড্রাগ একসাথে দিই, যেমন ফেনাইটোয়েন এবং অ্যাসপিরিন, দুইটাই অ্যালবুমিনের সাথে বাইন্ড করবে, কিন্তু দেখা যায় অ্যাসপিরিনটা তখন বেশি বেশি বাইন্ড করতেছে ফেনাইটোয়েনের থেকে অ্যালবুমিনের সাথে। তখন ফেনাইটোয়েনের পরিমাণ, ফ্রি লেভেল অফ ফেনাইটোয়েন ইন দ্য সার্কুলেশন বেড়ে যাবে। এই জন্য এই পেশেন্টের ফেনাইটোয়েন দিয়ে টক্সিসিটি হইতে পারে, যেহেতু তারা প্লাজমা প্রোটিনের সাথে বা অ্যালবুমিনের সাথে বাইন্ড করতে পারতেছে না, তো তাদের কনসেন্ট্রেশন বেড়ে যাবে। এরপর আছে রিডিউস মেটাবলিজম। যেমন রিডিউস মেটাবলিজমের আগে আমার দুইটা জিনিস মনে রাখতে হবে। একটা হচ্ছে P450 ইনহিবিটর, আর একটা হচ্ছে P450 ইন্ডিউসার। লিভারের একটা এনজাইম আছে, এটা হচ্ছে P450। এইটা বিভিন্ন ড্রাগ মেটাবলিজমে সহায়তা করে। তো কারো শরীরে যদি P450 ফাংশন বেড়ে যায়, তাহলে ওই ড্রাগটা, মানে যেই ড্রাগের উপরে P450 কাজ করতে পারে, তাদের তাড়াতাড়ি মেটাবোলাইজ করে ফেলবে, এবং ওই ড্রাগ রিলেটেড যে ইফেক্টটা আমি চাইতেছি এটা কম পাবো, কারণ সে তো তাড়াতাড়ি ডেস্ট্রয় হয়ে যাইতেছে। আবার কারোর যদি P450 আমি ইনহিবিট করে দেই, তখন P450 মিডিয়েটেড মেটাবলিজম হচ্ছে না, তখন ওই ড্রাগটা আস্তে আস্তে মেটাবোলাইট হবে, মানে ধ্বংস হইতেছে, তখন ওই ড্রাগের অ্যাকশন আমি লম্বা সময় ধরে পাবো। তাহলে P450 ইনহিবিটর কে আছে? গ্রেপ ফ্রুট জুস, আঙুরের রস আর কি, দেন ক্ল্যারিথ্রোমাইসিন অ্যান্টিবায়োটিক, মিক্রোকোনাজল অ্যান্টিফাঙ্গাল ড্রাগ, ফ্লোজেকটিন, এটা হচ্ছে সিলেক্টিভ সেরোটোনিন রিঅ্যাপটেক ইনহিবিটর। কী কী? ফ্লোজেকটিন, প্যারোজেকটিন, সিটালোপ্রাম, অ্যাসিটালোপ্রাম, এগুলো। তো এর মধ্যে ফ্লোজেকটিন। এরপর হচ্ছে অ্যালোপিউরিনল, যেটা আমরা গাউটে ইউজ করি, আর এটা জ্যান্থিন অক্সিডেসকে ইনহিবিট করে। এই সবগুলা সাথে হচ্ছে সিমিটিডিন, এটা একটা অ্যান্টিবায়োটিক। এগুলো হচ্ছে P450 ইনহিবিট করে, মানে মেটাবলিজম কম হবে এর সাথে যদি অন্য কোনো ড্রাগ দেই, মানে এইগুলোর সাথে অন্য কোনো ড্রাগ যদি খাই, তাহলে ওই সকল ড্রাগের মেটাবলিজম কম হবে অ্যান্ড টক্সিসিটির লেভেল বেড়ে যাবে। যেমন অ্যামিওডারন,
আর গ্রেপ ফ্রুট জুস, এই দুইটা যদি আমি একসাথে খাই তখন গ্রেপ ফ্রুট জুস অ্যামিওডারনের মেটাবলিজম কমাই দিবে, তখন অ্যামিওডারন বেশি সময় কাজ করবে। অ্যামিওডারন সাধারণত দেখি, অ্যামিওডারন আমরা রিদম কন্ট্রোল করার জন্য দিই। অ্যামিওডারন এগুলো কিন্তু সব বইয়ে আছে, এটা আমি কার্ডিওলজিতে যা পড়বো, তো কেন এইখানেই আমি একটু ডিসকাস করি না, এখানে ডিসকাস করলে বারবার বেশি বেশি মনে থাকবে। অ্যামিওডারন যদি দিই, সে কী করতেছে, রিদম কন্ট্রোল করার জন্য দিতেছি, যেমন এট্রিয়াল ফিব্রিলেশনের পেশেন্টকে দিতে পারি অ্যামিওডারন। তো এই অ্যামিওডারনের সাথে যখন আমি গ্রেপ ফ্রুট জুস দেব, তখন অ্যামিওডারনের ইফেক্ট লম্বা সময়ের জন্য হবে, যার জন্য পেশেন্টের কিউটি ইন্টারভাল প্রলং হবে। মানে এটা হচ্ছে পি পি কিউ আর এস টি, এটা হচ্ছে কিউটি ইন্টারভাল। এই ইন্টারভালটা লম্বা হয়ে যাবে ইন কেস অফ অ্যামিওডারনের সাথে গ্রেপ ফ্রুট জুস খাই যদি। 2 নম্বর হচ্ছে ওয়ারফেরিন। ওয়ারফেরিনের সাথে যদি আমি ক্ল্যারিথ্রোমাইসিন খাই, ওয়ারফেরিনের সাথে যদি ক্ল্যারিথ্রোমাইসিন খাই, তখন কি হবে, এই ওয়ারফেরিন বেশি সময় কাজ করবে, তখন ওয়ারফেরিন ইনডিউসড ওয়ারফেরিন টক্সিসিটি হবে আর কি। এখন আমরা জানি ওয়ারফেরিন কি করে, ওয়ারফেরিন ইনডিউসড টক্সিসিটি হবে। ওয়ারফেরিনের কাজ কী ছিল, ওয়ারফেরিন আমরা অ্যান্টিকোয়াগুলেন্ট হিসেবে ইউজ করি। অ্যান্টিকোয়াগুলেন্ট হিসেবে যেহেতু ইউজ করি ওয়ারফেরিন, তো সে কী করতেছে, ক্লট হয়ে দিতেছে না। ক্লট হবে না মানে কি, ব্লিডিং রিস্ক বেড়ে যাবে, ব্লিডিং রিস্ক বাড়বে। সো যেই পেশেন্টের ওয়ারফেরিন টক্সিসিটি হবে তার ব্লিডিং রিস্ক বাড়বে। তারপরে ফেনাইটোয়েন, ফেনাইটোয়েনের সাথে যদি মিকুপোনাজল একসাথে দিই, তখন ফেনাইটোয়েন টক্সিসিটি হবে। হ্যালোপেরিডলের সাথে যদি ফ্লোজেকটিন দিই, তাহলে হ্যালিপেরিডল টক্সিসিটি হবে। অ্যাজাথায়োপ্রিন এবং অ্যালোপিরিনল যদি একসাথে দিই, তাহলে অ্যাজাথায়োপ্রিন টক্সিসিটি হবে। অ্যাজাথায়োপ্রিন হচ্ছে AZA। অ্যাজাথায়োপ্রিন আমরা ইউজ করি কোথায়, রিউমাটোলজিক্যাল ডিজিজে বেশিরভাগ ক্ষেত্রে ইউজ করি, রিউমাটোলজিক্যাল ডিজিজ। তাহলে একটা পেশেন্টকে অ্যাজাথায়োপ্রিন দেওয়ার আগে আমরা একটা এনজাইম লেভেল দেখি সব ক্ষেত্রেই। যে কোনো পেশেন্টকে আমি অ্যাজাথায়োপ্রিন দিতে চাই, তাহলে প্রথমে কী দেখবো, প্রথমে দেখব তার এনজাইম লেভেল, থায়োপিউরিন মিথাইল ট্রান্সফারেজ, টিপিএমটি, এটা এবার পরীক্ষায় আসছিল। তার টিপিএমটি লেভেল দেখব, কারণ এই এনজাইমটা অ্যাজাথায়োপ্রিনকে মেটাবলিজম করে। তো কারোর যদি টিপিএমটি কম থাকে, তাহলে সে অ্যাজাথায়োপ্রিনকে মেটাবলিজম করতে পারবে না, অ্যাজ এ রেজাল্ট অ্যাজাথায়োপ্রিন বেড়ে যাবে, অ্যাজাথায়োপ্রিন মেডিয়েটেড টক্সিসিটি হবে। এবং গবেষণায় দেখা গেছে অ্যাজাথায়োপ্রিনের সাথে যদি আমি অ্যালোপিরিনল দিই, যেটা আমরা গাউটে ইউজ করি, অ্যালোপিরিনলটা গাউটের ট্রিটমেন্ট হিসেবে ইউজ করি, প্রোফাইলেক্সিস হিসেবে, তখন দেখা যায় অ্যালোপিরিনল অ্যাজাথায়োপ্রিন টক্সিসিটি বাড়ায় দেয়, অ্যাজাথায়োপ্রিন টক্সিসিটি হয়। এই জন্য যেই পেশেন্টকে আমি অ্যাজাথায়োপ্রিন এবং অ্যালোপিরিনলের কম্বিনেশন দেবো, ওই পেশেন্টকে অ্যাজাথায়োপ্রিনের ডোজ কমাই দিব, যাতে টক্সিসিটির রিস্কটা কমে যায়। এটা মাস্ট টু নো। তারপরে হচ্ছে ক্যাটেকোলামিনের সাথে যদি মোনোঅ্যামাইন অক্সিডেজ ইনহিবিটর, মাউ ইনহিবিটর আর কি, যদি দেই, তাহলে হাইপারটেনসিভ ক্রাইসিস হয়, মানে ব্লাড প্রেশার বেড়ে যায়। এরপরে P450 ইনডিউসারের কথা বলছিলাম, সেন্ট জনস ওর্ট, এটা কি করে, P450 মেটাবলিজম বাড়ায় দেয়। তো সাইক্লোস্পোরিনের সাথে যদি আমি সেন্ট জনস ওর্ট, এটা একটা উদ্ভিদ আর কি, ভেষজ মানে ওষুধ তৈরি করে এটা দিয়ে, এটা যদি দেই, তখন দেখা যায় ইমিউনো সাপ্রেশনের যে ইফেক্টটা ছিল সাইক্লোস্পোরিন এর, সাইক্লোস্পোরিন, অ্যাজাথায়োপ্রিন, এগুলা হচ্ছে ইমিউনো সাপ্রেসেন্ট, আমাদের শরীরের ইমিউন সিস্টেমকে সে সাপ্রেস করে রাখে। কাদেরকে দেই, যাদের অটো ইমিউন ডিজিজ আছে অথবা ইমিউন ফাংশন বেশি বেশি কাজ করতেছে, ওইখানে ইমিউন সিস্টেমকে ইনহিবিট করার জন্য সাইক্লোস্পোরিন দেই।
তো আমি চাইতেছি কি ইমিউন সাপ্রেশন করতে, কিন্তু এর সাথে যদি পেশেন্টটা ভেষজ উদ্ভিদ সেন্ট জনস ওর্ট খায়, তখন তার এই যে ইমিউন সাপ্রেশনের ইফেক্ট বা ইমিউন সাপ্রেশন করার যে ক্ষমতা ছিল সাইক্লোস্পোরিনের, সেটা নষ্ট হয়ে যাবে। তারপরে কিছু আছে ইন্টারাকশন যেগুলা কিডনি দিয়ে ইলিমিনেশন কমায় দেয় দুইটা ড্রাগ একসাথে দিলে, যেমন লিথিয়াম কিডনি দিয়ে বের হয়, মানে প্রস্রাবের সাথে বের হয়। এই লিথিয়ামের সাথে যদি আমি ডাইইউরেটিক দিই তাহলে লিথিয়াম টক্সিসিটি হয়, কারণ লিথিয়াম তখন শরীর থেকে কম বের হয়। তারপরে মেথোট্রেক্সেটের সাথে যদি আমি অ্যানেসাইড দিই তখন মেথোট্রেক্সেট টক্সিসিটি হয়, কারণ অ্যানেসাইড দিলে কি হবে, একটা পেশেন্টকে যদি আমি অ্যানেসাইড দিই, সে যে রেনাল আর্টারি আছে এই রেনাল আর্টারিকে কনস্ট্রিক্ট করে দিবে। যখন রেনাল আর্টারি কনস্ট্রিক্ট হবে তখন কিডনিতে ব্লাড ফ্লো কমে যাবে। কিডনিতে ব্লাড ফ্লো যদি কমে যায় তাহলে ব্লাডের মধ্যেই তো মেথোট্রেক্সেট ছিল, তাহলে মেথোট্রেক্সেটও কিডনিতে কম যাবে। এই জন্য মেথোট্রেক্সেট কম পাস হবে এবং ব্লাডে বেশি সময় থাকবে, যার জন্য মেথোট্রেক্সেট টক্সিসিটি হবে। এরপরে যদি দেখি আমরা ফার্মাকোডাইনামিক কী কী হইতে পারে, এটা হচ্ছে ডিরেক্ট অ্যান্টাগনিজম, মানে একটা আরেকটার ইফেক্টকে বাধা দেয়। যেমন ওপিওয়েড, একে বাধা দেয় কে ন্যালক্সেন, মানে অ্যান্টিডট হিসেবে কাজ করে। ওপিওয়েডের অ্যান্টিডট ন্যালক্সেন, সরাসরি বিপরীতমুখী কাজ করে দুইটার। এরপরে সলবিউটামল, যেটা একটা বিটা টু অ্যাগোনিস্ট, আর অ্যাটেনুলল হচ্ছে বিটা ব্লকার। তাহলে একটাতে আমি বিটা রিসেপ্টরকে স্টিমুলেট করতেছি, একটাতে ইনহিবিট করতেছি, তো একটা আরেকটার বিপরীত কাজ করতেছে। তারপরে হচ্ছে ডিরেক্ট পটেনশিয়েশন ইন দ্য সেম অর্গান, দুইটা ড্রাগই একটা অর্গানের উপরে কাজ করে এবং তারা একসাথে মিলে নর্মালি যেই রেসপন্স হওয়ার কথা তার থেকে বেশি রেসপন্স করে বা ইফেক্ট বাড়ায় দেয়। যেমন বেনজোডায়াজেপিন, এটা একটা সিডেটিভ, বিডিজেড, এটা সিডেটিভ ড্রাগ, মানে ঘুম পাড়ায় দেয় এরকম। এর সাথে যদি আমি অ্যালকোহল খাই তাহলে দেখা যাবে বেনজোডায়াজেপিনের ইফেক্টটা বেড়ে যাবে এবং পেশেন্টের সিডেশন বাড়বে। সো আমি একটা পেশেন্টকে ঘুমের ওষুধ হিসেবে দিচ্ছি বেনজোডায়াজেপিন, তার সাথে পেশেন্ট ঘুমের ওষুধের সাথে মদও খাইছে, তাহলে বেশিক্ষণ ঘুমাবে। আবার এনজিওটেনসিন কনভার্টিং এনজাইম ইনহিবিটরের সাথে যদি এনএসাইড দেই, এনজিওটেনসিন কনভার্টিং এনজাইম ইনহিবিটর সেও ভেসেলকে কনস্ট্রিক্ট করে, এনএসাইডও ভেসেলকে কনস্ট্রিক্ট করে কিডনির। অ্যাজ এ রেজাল্ট কিডনি দিয়ে ব্লাড কম ফিল্টার হবে এবং রেনাল ইম্পেয়ারমেন্ট হবে পেশেন্টের। এরপরে ইনডিরেক্ট পটেনশিয়েশন, দুইটা ড্রাগ দিচ্ছি, তারা বিভিন্ন অর্গানের উপরে কাজ করতেছে কিন্তু একটা আরেকটার ইফেক্ট বাড়াই দিতেছে। যেমন ডিগক্সিনের সাথে যদি আমি ওয়ারফেরিন দিই, ডিগক্সিনের সাথে যদি ডাইউরেটিক্স দিই তাহলে ডিগক্সিন টক্সিসিটি বাড়বে। ওয়ারফেরিনের সাথে যদি অ্যাসপিরিনেসাইড দিই ব্লিডিং রিস্ক বাড়বে, কারণ ব্লিডিং করতেছিল কেউ ওয়ারফেরিন। ডাইউরেটিক আবার এনজিওটেনসিন কনভার্টিং এনজাইম ইনহিবিটর দিলে পেশেন্টের বিপি কমবে, কারণ ডাইউরেটিক্সের মাধ্যমে শরীর থেকে ফ্লুইড বের হয়ে যাইতেছে, এনজিওটেনসিন কনভার্টিং এনজাইম ইনহিবিটরের মাধ্যমে পেশেন্টের ব্লাড ভেসেল কনস্ট্রিক্ট করতেছে। তো এই দুটো একসাথে কাজ করার মাধ্যমে বিপিটা কমায়। এখানে মাস্ট টু নো হচ্ছে টেট্রাসাইক্লিন, তারপরে হচ্ছে এই যে এই পুরাটুকু সাইক্লোস্পোরিন, এইটা লিথিয়াম আর ডায়াবেটিক্স, এটাও মাস্ট টু নো। ওপিওয়েড নালক্সেন, এটাও মাস্ট টু নো। ডায়াবেটিক অ্যান্ড ডিগক্সিন, এটাও মাস্ট টু নো। ডায়াবেটিক্স আর এনজিওটেনসিন কনভার্টিং এনজাইম ইনহিবিটর, এটাও মাস্ট টু নো। এখন আমরা দেখব যে দুইটা ড্রাগের ইন্টারাকশনের মেকানিজম কী কী আছে। ওই যা পড়ছি তাই, অ্যাবজর্পশনের সময় ইন্টারাকশন করতে পারে। যেমন আমি যদি এমন ড্রাগ খাই যেটা জিআইটির মোটিলিটি বাড়াই দিবে, যেমন প্রোকাইনেটিক,
তাহলে স্টোমাকে বা জিআইটিতে ওই একটা যে ড্রাগটা খাইছে ওই ড্রাগ কম সময়ের জন্য থাকবে, কারণ মোটিলিটির মাধ্যমে সে বেশি বেশি ফিসেসের দিকে ট্রান্সফার হইতেছে। আবার অ্যান্টিকোলিনার্জিক ড্রাগ সে কী করবে, ডিলে করবে মোটিলিটি। তাহলে প্রোকাইনেটিক দিলে ড্রাগ কম সময় থাকবে জিআইটিতে, আর অ্যান্টিকোলিনার্জিক দিলে ড্রাগ বেশি সময় থাকবে। তো যেই ড্রাগটা আমার জিআইটিতে বেশি সময় থাকবে ওই ড্রাগটা অ্যাবজর্পশন হবে বেশি, আর যেই ড্রাগ কম সময় থাকবে ওই ড্রাগটা কম অ্যাবজর্পশন হবে, এটাই বলছে। তারপরে ডিস্ট্রিবিউশন ইন্টারাকশন, যেমন ফেনাইটোয়েন, ওয়ারফেরিন, অ্যাসপিরিন, ডায়াজিপাম, এগুলো প্লাজমা প্রোটিনের সাথে বাউন্ড করে। মেটাবলিজম ইন্টারাকশন তো আমরা এগুলো বলছি ওইখানে, যে P450 ইনহিবিটরকে ক্লারিথ্রোমাইসিন, সিমিটিডিন, গ্রেপফ্রুট জুস, আর ইনডিউসার ছিল কে সেন্ট জন সোল্ট। এরপরে দেখব এক্সক্রেশন ইন্টারাকশন, মানে শরীর থেকে বের করে দিতে চাইতেছি কিন্তু বের করতে পারতেছি না, কারণ আমি এনজিওটেনসিন কনভার্টিং এনজাইম ইনহিবিটর এবং এনএসআইড একসাথে দিছি যারা কিডনির ব্লাড ফ্লো কমাই দিতেছে। আর লো থেরাপিউটিক ইন্ডেক্স কার কার আছে, ওই যে বলছিলাম LA পিডো, ওয়ারফেরিন, ওপিওয়েড, ডিওক্সিন, ইনসুলিন, ফেনাইটোয়েন, এমিওডারন, লিথিয়াম। অ্যাভয়েডিং ড্রাগ ইন্টারাকশন, আমাদের সবসময় খেয়াল রাখতে হবে দুইটা ড্রাগ ইন্টারাক্ট করে তাদের একসাথে না দেওয়া। তাহলে এইখানে মাস্ট টু নো হচ্ছে এই লাইনটা। আমরা যে প্রেসক্রিপশনে ইরোর করি এর মোস্ট কমন কজ হচ্ছে পেশেন্ট হাসপাতালে ভর্তি হয়, ভর্তি হওয়ার সাথে সাথে আগে যে ড্রাগগুলো খাইতো সেইগুলো সব অফ করে দিই, ওমিট। ঠিক আছে, তো ওমিট যদি করে দিই তাহলে এটা হচ্ছে মোস্ট কমন ইরোর প্রেসক্রিপশনের সময়। এছাড়াও আমরা কি করি, ম্যাক্সিমাম ক্ষেত্রে আন্ডার ডোজ দিই, ভয় পাই, যা লাগবে ওই পরিমাণ ডোজ না দিয়ে কম ডোজ দিই। যেমন সিরাপ কেটি হচ্ছে মানে পটাশিয়াম। একটা মানুষের ডেইলি রিকোয়ারমেন্ট হচ্ছে পটাশিয়ামের 1 মাইক্রোগ্রাম পার কেজি বডি ওয়েট মনে হয়, তাহলে 70 কেজি একটা মানুষের লাগে 70 মাইক্রোগ্রাম। এটা তার ডেইলি রিকোয়ারমেন্ট, প্লাস পটাশিয়াম লেভেল তার কম, ধরি 2.5, পটাশিয়াম নর্মালি থাকে 3.5, তাহলে এইখানে তার এমনিতেই 1 কম আছে, প্লাস তার ডেইলি রিকোয়ারমেন্ট হচ্ছে 70, তাহলে অলমোস্ট 2 লাগে। কিন্তু এইখানে দেখা যায় আমরা তাদের এই 2 TSF, যেটা এই 2কে ফুলফিল করে না, অনেক কম, যা লাগবে তার থেকে অনেক কম দিই। ভয় পাই আমরা যে পটাশিয়াম বেশি দিলে আবার না অ্যারিথমিয়া হয়ে যায়। তারপর হচ্ছে সব প্রেসক্রাইবারই এরর করবে, মানে যেই ডাক্তার যত বড়ই হোক না কেন সে ভুল করবেই, এটা স্বাভাবিক। কী কী কারণে এরর হইতে পারে, একটা হচ্ছে মেডিকেল সিস্টেমে এরর, 2 নম্বরে প্রেসক্রাইবার এরর, মানে যে ডাক্তার প্রেসক্রাইব করতেছে তার মধ্যে কোনো সমস্যা, যেমন তার নলেজ কম, তার স্কিল কম, তার অ্যাটিটিউডের সমস্যা, সে মনে করে আমি যা দিছি তাই রাইট, এরকম। আর সিস্টেমের মধ্যে এরর কী হতে পারে, সে অনেক সময় ধরে কাজ করতেছে, একসাথে অনেক পেশেন্ট দেখতেছে, আশেপাশে মানুষের কোলাহল তারা ডিস্ট্র্যাক্ট করতেছে। মেথোট্রেক্সের যদি দিই একটা পেশেন্টকে MTX, মেথোট্রেক্সের দিলে তার সাথে অবশ্যই ফোলিক অ্যাসিড দিতে হবে, মাস্ট ফোলিক অ্যাসিড দেবো মেথোট্রেক্সের সাথে। তারপর হচ্ছে ড্রাগ রেগুলেশন অ্যান্ড ম্যানেজমেন্ট, এর হচ্ছে এইটাও বায়োস্ট্যাটিক্সের পড়া, আলাদা যখন বায়োস্ট্যাট করবো তখন দেখবো। এখানে একটু দেখে যাই, একটা নতুন ড্রাগ আমি ডেভেলপ করতে চাই, 4টা ফেজ আছে। ফেজ 1-এ আমরা কী করি, 20 থেকে 80 জন ভলান্টিয়ার নিই, তাদের উপরে আমরা সিঙ্গেল ডোজা দেখি কী অবস্থা হয়, এটা করতে সময় লাগে 6 থেকে 12 মাস। ফেজ 2-তে পেশেন্টের উপরে অ্যাপ্লাই করি, 100 থেকে 200 পেশেন্ট নেই এবং তাদের দেখি যে ক্লিনিক্যাল ইফেক্টিভনেস কেমন আসতেছে ওই ড্রাগের প্রতি, ডিউরেশন 1 থেকে 2 বছর। ফেজ 3-তে 100 থেকে 1000 রোগী নেই এবং সেম 1 থেকে 2 বছর নিয়ে দেখি। ফেজ 4 হচ্ছে পোস্ট মার্কেটিং সার্ভাইলেন্স, এটা ইম্পর্টেন্ট। আমরা মার্কেটে ছাড়ার পরে দেখি যে এই মেডিসিনের প্রতি আউটকাম কেমন আসতেছে, এইখানেও 100 থেকে 1000 পেশেন্ট নেই।
মরফিন যেই ড্রাগটা ব্যথানাশক, সেটা ওপিয়াম বা পপি গাছ থেকে তৈরি করা হয়। এটার বৈজ্ঞানিক নাম হচ্ছে পাপাভের সুমনিফেরাম। ডিজিটালাসটা তৈরি করা হয় ডিজিটালিস পারপোরা নামক গাছ থেকে। কুরারি তৈরি করা হয় গাছের বাকল থেকে। এটা হচ্ছে টিউবোকুরারিন। টিউবোকিউরারিন এটা সাধারণত পশু পাখি মারার জন্য আদিবাসীরা ধনুকের মাথায় লাগায়া ইউজ করে। আর একটা হচ্ছে কুইনিন, অ্যান্টিম্যালেরিয়াল ড্রাগ যেগুলো, সেগুলো সিনকোনা স্পেসিসের ড্রাগ থেকে তৈরি করা হয়। এগুলো নাইস টু নো আর কি, মানে জানার জন্য। তবে এটা হচ্ছে মাস্ট টু নো, মেথোডক্সিলের সাথে ফলিক অ্যাসিড দিব। আর এটা 4টা ফেজ, কোন ফেজে কতটুকু পেশেন্ট নেই, মানে কতজন করে, এটা মাস্ট টু নো। আর এখানে ওমিট যে করি, এটা হচ্ছে মাস্ট টু নো, মোস্ট কমন প্রেসক্রিপশন এরর। এখন আমরা কিছু নোবেল থেরাপিউটিক ইউজ করি যেগুলো স্মল মলিকুলার ড্রাগ হিসেবে, যেমন মনোক্লোনাল অ্যান্টিবডি, ইসুলিজুমাব, উমালিজুমাব, আরও কত কিছু আছে না মনোক্লোনাল অ্যান্টিবডি, ওইগুলো আমরা ইউজ করি ক্যান্সারে, ক্রনিক ইনফ্লামেটরি ডিজিজ যেমন রিমাটয়েড আর্থ্রাইটিস, আইবিডিতে। জিন থেরাপি দিতে পারি সিস্টিক ফাইব্রোসিসে, এটা নাইস টু নো। জিন থেরাপি সিস্টিক ফাইব্রোসিসে দিতে পারি, কার্ডিওভাস্কুলার ডিজিজে দিতে পারি। বাট এইটা হচ্ছে মাস্ট টু নো, পার্কিনসন ডিজিজ, ইস্কেমিক হার্ট ডিজিজ, এই দুইটাতে আমরা স্টেম সেল থেরাপি দিতে পারি। স্টেম সেল কোনগুলা? নর্মালি আমরা জানি একটা সেল থেকে 2টা সেল হবে, কিন্তু স্টেম সেল কী করবে, সে তার সেল থেকে ধরো আরেকটা সেল তৈরি করলো যেটা ভিন্ন জাতের, বাট সে আবার কি করবে, নিজে আবার তৈরি করবে। ঠিক আছে, মানে সবসময়ই তার অরিজিনাল সেল একটা থাকবেই। যেমন এইখানে কী হইতেছিল, একটা থেকে সরাসরি 2টা হয়ে যাইতেছিল, বাট এইখানে থেকে একটা থেকে 2টা হোক 10টা হোক ওইটা প্যারা না, জিনিস হতেছে সেলফ রিনিউ করবে, মানে নিজে আবার তৈরি করবে, আরেকটা হবে। এগুলো হচ্ছে স্টেম সেল। তো এই স্টেম সেল আমরা দেই ইস্কেমিক হার্ট ডিজিজ, পার্কিনসন ডিজিজের থেরাপি হিসেবে দিতে পারি। সব থেকে স্মলেস্ট মলিকুল ড্রাগ হচ্ছে অ্যালোপিউরিনল জানার জন্য, আর সব থেকে লার্জেস্ট হচ্ছে ভ্যাকসিন। কোন ভ্যাকসিন? পোলিও এবং হিমোফিলাস, নাইস টু নো আর কি। আর ইনসুলিন, গ্লুকাগন এরা কি? পলিপেপটাইড, এরা হচ্ছে মাস্ট টু নো। অ্যান্ডোকাইনে গিয়েও পড়বো, তাহলে ইনসুলিন এবং গ্লুকাগন পলিপেপটাইড। ইস্টাবলিশিং দ্য থেরাপিউটিক গোল, যেমন এনজিওটেনসিন কনভার্টিং এনজাইম ইনহিবিটর আমরা হার্ট ফেলিওরের পেশেন্টকে দিয়ে থাকি। কেন? কারণ এটার মর্টালিটি বেনিফিট আছে। দেখা গেছে হার্ট ফেলিওরের পেশেন্টে এনজিওটেনসিন কনভার্টিং এনজাইম ইনহিবিটর দিলে সে বেশি দিন বাঁচে। ডিস্ট্রিবিউশন, কিছু ড্রাগ আছে যেগুলো বাইলের মাধ্যমে ডিস্ট্রিবিউশন হয়, এগুলোকে মনে রাখতে পারি টিআর দিয়ে। টিতে হচ্ছে টেট্রাসাইক্লিন, আর এ হচ্ছে রিফাম্পিসিন, মানে ট্রাইকাসপিড রিগার্জিটেশন, মানে টিআর। টিতে হচ্ছে টেট্রাসাইক্লিন, আর এ হচ্ছে রিফাম্পিসিন, এরা বাইলে সিক্রেশন হয়। আর লিনকোসামাইড, ক্লিন্ডামাইসিন বোনে সিক্রেশন হয়। নাইস টু নো এটা। তারপরে মেটাবলিজমের জন্য লিভারে যদি কোনো সমস্যা থাকে, যেমন একটা পেশেন্টের সিএলডি, হ্যাঁ, এই পেশেন্টের যদি আমি এমন কোনো ড্রাগ দিতে চাই যেটা লিভার মেটাবলিজম করে, তাহলে তার সমস্যা আরও খারাপ হবে। যেমন সিএলডি, লিভার কাজ করতে পারতেছে না, এর মাঝে যদি আমি এমন কোনো ড্রাগ দিই যেই ড্রাগের কাজ করানোর জন্য লিভারের মেটাবলিজম দরকার, মানে লিভার তারা মেটাবলিজম করবে, তাহলে তো এটা তো আমি পেশেন্টকে খারাপ করতেছি। দ্যাটস ওয়াই সিএলডি বা লিভার ডিজিজের পেশেন্টকে আমরা কী দিব না? ওপিওয়েড, প্যারাসিটামল, সেডিল। কেন দিব না? কারণ এইগুলা লিভারে মেটাবোলাইজ হয়। তারপরে মনে হয় সেপ্ট্রাক্সনও দেওয়া যায় না, সেপ্ট্রাক্সন মনে হয় দেওয়া যায় না। আচ্ছা, সেডিল হচ্ছে মানে ঘুম পাড়ানোর ওষুধ,
প্যারাসিটামল তোমরা জানি, আর ওপিওয়েড। তাহলে প্যারাসিটামল হচ্ছে পৃথিবীর মধ্যে সব থেকে সেফেস্ট ড্রাগ, কিন্তু কাদের জন্য আনসেফ? যারা লিভারের রোগী। এক্সক্রেশন, এমন কিছু ড্রাগ আছে রেনাল এক্সক্রেশন হয়, যেমন ডিগক্সিন, অ্যামিনোগ্লাইকোসাইড। রিডিং দিবি। তাহলে লিভার ডিজিজে কী কী ইউজ করবো না, এটা হচ্ছে মাস্ট টু নো ক্লিনিক্যাল সাইটের জন্য। প্যারাসিটামল, বেনজোডায়াজিপিন বা সেডিল, তারপরে হচ্ছে সেপ্ট্রাক্সন অ্যান্ড ওপিওয়েড মানে পেইন কিলার। কোন কোন, আমি এখন একটা ড্রাগ দিতে চাইতেছি, বাট এই ড্রাগ আমি জানি দিলে সাইড ইফেক্ট বেশি, পেশেন্টের ক্ষতি হবে, তখন আমি কি করব? রিস্ক বেনিফিট রেশিও দেখব। আমি যেই ড্রাগটা দিতে চাই, সেই ড্রাগটা যেই কারণে দিতে চাইতেছি তার ইফেক্ট কতটুকু ভালো করে। এখন এই যে ড্রাগটা দিতেছি, এই ড্রাগ তার তো বেনিফিশিয়াল ইফেক্ট দিচ্ছেই, কিন্তু তার হার্মফুল ইফেক্ট কী দিতে পারে, সেটা কতটুকু খারাপ, এবং এই হার্মফুল ইফেক্টের বিরুদ্ধে আমাদের কোনো ট্রিটমেন্ট আছে কি না। এরপরে দেখব অন্য কোনো অল্টারনেটিভ ড্রাগ আছে কি না, যেটা দিলে আমি অলমোস্ট সিমিলার ইফেক্ট পাবো কিন্তু কোনো সাইড ইফেক্ট থাকবে না। ঠিক আছে, এটা দেখবো আমরা রিস্ক বেনিফিট ইস্যু, মানে এই ড্রাগটা দেওয়ার ফলে পেশেন্টের রিস্ক হচ্ছে যে তার সাইড ইফেক্ট বেশি হতে পারে, বাট তার জন্য এটা জরুরি, বেনিফিশিয়াল ইফেক্টও দেবে। এই জন্য আমরা রিস্ক বেনিফিট রেশিও করবো, এটা ক্লিনিক্যালি অনেক ইম্পর্টেন্ট। যেমন প্রথমে দেখবো পেশেন্টের যেই ডিজিজের জন্য দিতে চাইছি ওই ডিজিজ কতটুকু সিরিয়াস, যেই ড্রাগ দিতে চাইতেছি সেই ড্রাগের এফিকেসি কেমন, মানে ক্ষমতা, অ্যান্ড এই যে ড্রাগ দিলাম সে কতটুকু সিরিয়াস ইফেক্ট করতে পারে, সাইড ইফেক্ট, এবং সাইড ইফেক্ট যে করবেই এটার লাইকলিহুড কতটুকু যে করবে, এটা দিলে করবেই। তারপরে হচ্ছে ইফিকেসি দেখব, যে ইফিকেসি অফ অল্টারনেটিভ ড্রাগ, এই ড্রাগ ছাড়া অন্য কোনো ড্রাগ আছে কি না এবং তার ইফিকেসি কেমন। এবং সর্বশেষে দেখব সেফটি অফ অল্টারনেটিভ ড্রাগ ওর নন ড্রাগ থেরাপি, যে এছাড়া অন্য কোনো ড্রাগ যেটা দিব সেটা কতটুকু সেফ সেটা বিবেচনা করব। যে কোনো পেশেন্টকে আমরা প্রেসক্রাইব করতে চাইলে একটা জিনিস দিয়ে মানে মাথায় রাখতে হবে, সে যত ধনী হোক বা যত গরিবই হোক, সবার প্রথমে শুরু করব সব থেকে কম দামি ওষুধ দিয়ে। এটা এমসিকিউর জন্য আসতে পারে, নাইস টু নো। অ্যান্ড ডোজ টাইট্রেশন, টাইট্রেশন হচ্ছে একটা ড্রাগকে আমি 5 মিলিগ্রাম আগে খাইতেছিল পেশেন্ট, এখন এটাকে আমি হয় কমাবো নয় বাড়াবো, বাট এই কমানো বাড়ানোটা ধাপ করে দেওয়া যাবে না, আস্তে আস্তে বাড়ানো লাগবে। তাহলে বাড়াবো বা কমাবো কিন্তু স্লোলি। ফ্যাক্টরস ইনফ্লুয়েন্সিং দ্য রুট অফ অ্যাডমিনিস্ট্রেশন, এটা সাধারণত নাইস কী বলে, এটা না জানলেও হবে, তবে আমরা রিডিং দিয়ে রাখি। কিছু ড্রাগ আছে যেগুলোর একটাই রুট, অন্য কোনো রুটে দেওয়া যায় না, যেমন ডো ভিটামিন শুধু আইভি দেওয়া যায়, গ্লিক্লাজাইড শুধু মুখে খাওয়া যায়। পুর অ্যাবজর্পশন, যেমন হার্ট ফেলার যার, তার জিআইটি থেকে অ্যাবজর্পশন কম হবে, কারণ হার্ট ফেলারের পেশেন্টের ফ্লুইড ওভারলোড হয়, জিআইটির যে ভ্যাসেল সেগুলো বেশি ডাইলেটেড থাকে, জিআইটির মিউকুজা থাকে সোয়ালেন থাকে, সো অ্যাবজর্পশন কম হয়। এই জন্য আমরা আইবি রুটে দিব হার্ট ফেলারের পেশেন্টের ড্রাগগুলো। কিছু ড্রাগ আছে যেগুলো আমি স্পেসিফিক রুটে দিলে অ্যাকশন ভালো করে, যেমন র্যাপিড অ্যাকশন করে এরকম কিছু ড্রাগ আছে, যেটা হচ্ছে কি কও, হ্যালোপেরিডল। পড়াইতেছি। হ্যালোপেরিডল সে র্যাপিড অ্যাকশন করে, এই জন্য এটা আমরা মানে আইএম যদি দিই তাহলে র্যাপিড অ্যাকশন করে ওরালের থেকে। তারপরে হচ্ছে ভমিটিং, যে পেশেন্ট বমি করতেছে তাকে তো মুখে খাবার দিতে পারবো না বা ওষুধ দিতে পারবো না, তাহলে কি দেবো, রেক্টালি। তারপরে হচ্ছে অ্যাভয়েডেন্স অফ ফার্স্ট পাস মেটাবলিজম, যেমন গ্লিসারাল ট্রাইনাইট্রেট আমরা মুখে দিলে ফার্স্ট পাস মেটাবলিজম বেশি, এই জন্য সাবলিঙ্গুয়াল রুটে দিব যাতে সরাসরি ব্লাডে যায়।
তারপরে হচ্ছে নন কমপ্লায়েন্স অথবা নন অ্যাডারেন্স, মানে নন কমপ্লায়েন্স বা নন অ্যাডারেন্স দুটাই সেম জিনিস, মানে পেশেন্ট খাইতে চায় না ওষুধ। স্টপিং দ্য ড্রাগ থেরাপি, ওল্ডার পেশেন্টের আমরা ড্রাগ ডোজ কমাই দিব। তো এখন আমরা পড়ব কি ফ্যাক্টর ইনফ্লুয়েন্সিং দ্য টাইমিং অফ দ্য ড্রাগ থেরাপি, যেমন কোন ড্রাগ কখন দিব। ডাইউরেটিক যেগুলা সেইগুলো আমরা দিব সকালে শুধুমাত্র একবার। এটা যদি আমি রাতে দেই তাহলে কি হবে, পেশেন্ট ঘুম ভেঙে যাবে, পেশেন্টের বারবার সে প্রস্রাব করতে বিছানা থেকে উঠবে। এই জন্য ডাইউরেটিকগুলো আমরা সকালে দিই। স্ট্যাটিন মানে লিপিড লোয়ারিং ড্রাগ, এটা আমরা দিতেছি শুধুমাত্র রাতে একবেলা করে। কেন? কারণ এইচএমজি কুয়ে রিডাক্টেসটা রাতের বেলা ভালো কাজ করে। অ্যান্টি ডিপ্রেসেন্টটা আমরা সন্ধ্যার বেলায় দিই, কারণ এটা খাইলে ঘুম ঘুম ভাব পায়, তো আগে ভাগেই দিয়ে দিই। সলবিউটামল, এটা হচ্ছে বিটা 2 অ্যাগনিস্ট। সে কী করবে, ব্রঙ্কাসকে ডাইলেট করবে, মানে ব্রঙ্কো ডাইলেটর হিসেবে কাজ করে, তো শ্বাস নিতে ভালো সুবিধা হয়, কম ইফোর্টেই শ্বাস নিতে পারে, এই জন্য এক্সারসাইজের আগে এটা দিতে পারি। আবার সিওপিডির পেশেন্টেরও দিই, যাদের শ্বাসকষ্ট আছে অ্যাজমাতেও দিই। এরপরে হচ্ছে গ্লিসার আলট্রাইনাইট্রেট এবং প্যারাসিটামল, এইগুলো আমরা যখন দরকার হবে তখন দিব। দেন হচ্ছে রেগুলার নাইট্রেট থেরাপি, যেমন আইসোসলবাইট, মোনোনাইট্রেট, ডাইনাইট্রেট, যাদের অ্যানজাইনা আছে তাদের ক্ষেত্রে দিতে পারি। কিন্তু এটা দিব দিনের 2টা সময়, একটা হচ্ছে সকাল 8টায় আর একটা হচ্ছে না হলে দুপুর 2টায়। এবং 8টা থেকে 8টায় একবার দিতে পারি, সকাল 8টায়, দুপুর 2টায় একবার দিতে পারি। কিন্তু এখানে মনে রাখতে হবে যে আমরা কি করব না, এটা দিলে একটা ফ্রি ইন্টারভাল রাখতে হবে 12 ঘন্টার মতন। এটাকে আমরা বলি হচ্ছে নাইট্রেট ফ্রি ইন্টারভাল। কারণ যদি নাইট্রেট সবসময়ই সাপ্লিমেন্ট দিতে থাকি আমরা, তাহলে পেশেন্টের নাইট্রেট টলারেন্স ডেভেলপ করবে। টলারেন্স যাতে না ডেভেলপ করে সেই জন্য একটা গ্যাপ রাখি, ওইটার সাথে হয়তো রাতের বেলা যখন পেশেন্ট ঘুমাইতে যায় তখন ওই 12 ঘন্টা গ্যাপ রাখি। বাট যদি এমন হয় যে পেশেন্টের রাতেই সিমটম ডেভেলপ করে, তখন আমরা রাতের বেলায় দিব, কিন্তু সকালে আবার একটু গ্যাপ রাখবো কয়েক ঘন্টা। অ্যাসপিরিনটা সাধারণত পেশেন্ট কী করবে, খাবারের সাথে খাবে, কারণ খালি পেটে খাইলে গ্যাস্ট্রাইটিস বা পেপটিক আলসার ডিজিজ হতে পারে। অ্যান্ড দেন অ্যালেন্ড্রোনেট, এটা হচ্ছে অ্যালেন্ড্রোনিক অ্যাসিড। তারপরে অ্যালেন্ড্রোনেটকে আমরা বলতেছি এটা একটা বিসফসফোনেট, মানে বিসফসফোনেট গ্রুপের যে ড্রাগগুলো আছে সেগুলোকে আমরা অস্টিওপোরোসিসের ট্রিটমেন্টের জন্য ইউজ করে থাকি। এর মধ্যে হচ্ছে অ্যালেন্ড্রোনিক অ্যাসিড অথবা অ্যালেন্ড্রোনেট, আরেকটা হচ্ছে জোলেন্ড্রোনিক অ্যাসিড, এইগুলা, এরকম আরও অনেক নাম আছে। তো এইগুলো সাধারণত কাদের দিই, যাদের অস্টিওপোরোসিস আছে তাদের ক্ষেত্রে দিই। এবং এটা খাওয়ার পরে পেশেন্ট কী করবে, সকালে খালি পেটে খাবে এবং খাওয়ার পরে সে 30 থেকে 40 মিনিট বসে থাকবে অথবা হাঁটাহাঁটি করবে, সে শুবে না। কারণ এই যে এটা হচ্ছে বিসফসফোনেটগুলা, মানে অ্যালেন্ড্রোনিট অথবা জোলেন্ড্রোনিক অ্যাসিড, এগুলা ইসোফেগাসের গায়ের সাথে লেগে ইসোফেজিয়াল ইরিটেশন করতে পারে, পরবর্তীতে ইসোফেগাইটিস করতে পারে। দ্যাটস ওয়াই এটা খাওয়ার পরে আমরা পেশেন্টকে বলবো 30 মিনিট দাঁড়ায় থাকবেন বা বসে থাকবেন। তারপরে টেট্রাসাইক্লিন, এটা তো সিপ্রোফ্লক্সাসিলিন হচ্ছে টেট্রাসাইক্লিন গ্রুপের একটা ড্রাগ, এটা হচ্ছে অ্যান্টিবায়োটিক। এটা আমরা কী করব, অ্যান্টাসিড খাওয়ার অথবা খাবার 2 ঘন্টা আগে দিব অথবা 2 ঘন্টা পরে দিব, একসাথে খাইতে দিব না। আবার ডাইভ্যালেন্টাইন যেগুলা, যেমন ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম,
ভিটামিন ডি এগুলোর সাথে দেওয়া যাবে না। এটা বলছে আগে একবার কেন দেওয়া যাবে না। তারপরে হিপনোটিক ড্রাগ যেগুলো সেগুলো শুধুমাত্র রাতে দিব। আর অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ শুধুমাত্র সকালে প্রেফার করি আমরা, কারণ সকালে খাবে, সারাদিন নানান ধরনের কাজ করবে, স্ট্রেস ফিল করবে, তো ওই তখন বিপি বাড়বে কাজ কাম করলে বা স্ট্রেস নিলে। এই জন্য আমি যদি সকালবেলায় দিয়ে দিই তার ওষুধটা, তাহলে সারাদিন আর তার বিপি কন্ট্রোল থাকবে। আর রাতের বেলা এসে তো সে ঘুমাবেই, তখন তো বিপি এমনি কম থাকবে। এখানে মাস্টুনো হচ্ছে এইটা টেট্রাসাইক্লিন আর অ্যালেন্ড্রোনিক অ্যাসিড, এই দুইটা হচ্ছে মাস্টুনো। তারপরে যেই পেশেন্টের রেনাল ডিজিজ আছে, যেমন জিএফআর যার কম 60-এর নিচে, যেমন 60-এর নিচে যদি জিএফআর হয়, তার ক্ষেত্রে ড্রাগ ডোজটা একটু কমাই দিতে হয়, যে সকল ড্রাগ কিডনি দেওয়া পাস করে, কারণ না হলে শরীরে অ্যাকুমুলেট হয়, যেহেতু কিডনি নষ্ট, ব্লাড পাস করতে পারতেছে না কিডনি দিয়ে ইউরিন হয়ে। এরপরে যাদের হ্যাপাটিক ডিজিজ আছে তাদের ক্ষেত্রেও যেই সকল ড্রাগ লিভারে মেটাবলিজম হয় ওইগুলো দিব না। যেমন এরকম ড্রাগ কী কী ছিল: প্যারাসিটামল, বেনজোডায়াজেপিনের মধ্যে সেডিল, আর ছিল সেপ্ট্রায়াক্সন, আর একটা ছিল পেইন কিলার বা ওপিওয়েড। এখন আসি যে কিডনির রোগ যাদের আছে তাদের কী কী সমস্যা হইতে পারে, কোন কোন ড্রাগে দিব, কোন কোন ড্রাগ দিব না। কিডনি ডিজিজ যে সকল পেশেন্টের আছে, ওই সকল পেশেন্টের যদি এনজিওটেনসিন কনভার্টিং এনজাইম ইনহিবিটর অথবা রিসেপ্টর ব্লকার দেই, তাহলে কন্ডিশনটা আরও খারাপ হইতে পারে। ঠিক আছে, কারণ তারা এমনিতেই রেনাল ইম্পেয়ারমেন্ট করে, আবার হাইপার ক্যালেমিয়াও করে, সাইড ইফেক্ট, এটা মাস্ট টু নো। তারপরে মেটফর্মিন দিলে ল্যাকটিক অ্যাসিডোসিস হইতে পারে, স্পাইনোল্যাকটোন দিলে হাইপার ক্যালেমিয়া, এনএসাইড দিলে রেনাল ইম্পেয়ারমেন্ট, এটা মাস্ট টু নো। সালবোনাইল ইউরিয়াস দিলে হাইপোগ্লাইসেমিয়া, এটা মাস্ট টু নো। ইনসুলিন দিলে হাইপোগ্লাইসেমিয়া। তাহলে দুইটা ড্রাগ আছে যে দুইটা ড্রাগ হাইপোগ্লাইসেমিয়া করে, একটা হচ্ছে ইনসুলিন আর একটা হচ্ছে সালবোনাইল ইউরিয়াস। আর রেনাল ইম্পেয়ারমেন্ট করে কে কে? এনএসাইড আর এনজিওটেনসিন কনভার্টিং এনজাইম ইনহিবিটর অথবা রিসেপ্টর ব্লকার, কারণ তারা ব্লাড ফ্লো কমায় দেয়। ওইটা কিডনিতে কি আমরা আরও ভালো আলোচনা করব। তাও এইখানে বলি, এটা হচ্ছে আমার রেনাল আর্টারি, এটা এফারেন্ট আর্টেরিওল, এটা হচ্ছে গ্লোমেরুলাস, এটা হচ্ছে ইফারেন্ট আর্টেরিওল। এনএসাইড কী করে? এই যে এফারেন্ট আর্টেরিওল তাকে কনস্ট্রিক্ট হইতে দেয় না, ডাইলেট হইতে দেয় না, কনস্ট্রিক্ট করে। তাহলে ব্লাড কম যাবে। ব্লাড যখন কম যাবে তখন শরীর থেকে বর্জ্য পদার্থ কম বের হবে ইউরিন হয়ে, তো টক্সিক প্রোডাক্ট শরীরে জমবে বেশি, সো সেইটার সাইড ইফেক্ট আসবে। আবার কিডনিতে ব্লাড কম পাইতেছে, আমরা জানি কি যে কোনো অর্গান ব্লাড যদি কম পায় কি ডেভেলপ করবে? ইস্কেমিয়া, তাই না? হার্টের মধ্যে ইস্কেমিয়ার জন্য হইতেছে অ্যানজাইনা। অনুরূপভাবে কিডনিতে ইস্কেমিয়ার জন্য কি হবে? কিডনির সেলগুলা ব্লাড পাবে না। যখন সেলগুলা ব্লাড পাবে না তখন তারা ইস্কেমিক হইল। এই ইস্কেমিক হওয়ার পরে যখন একটু বেশি সময় ধরে ইস্কেমিক, তখন তারা হয়ে যাবে নেক্রোটিক, মানে সেল মইরা যাবে, নেক্রোসিস হবে। এইটাকে আমরা বলি একিউট টিউবুলার নেক্রোসিস, মানে রেনাল টিউবিউল নেক্রোস্ট বা মারা যাচ্ছে। কেন? ইস্কেমিয়ার জন্য। তাহলে এনএসাইডের জন্য রেনাল ব্লাড ফ্লো কমতে পারে, যেটা একিউট টিউবুলার নেক্রোসিস করতে পারে। এটা একটা রেনাল ইম্পেয়ারমেন্টের একটা কজ হচ্ছে একিউট টিউবুলার নেক্রোসিস, আর একিউট টিউবুলার নেক্রোসিসের কজ হচ্ছে এনএসাইড। এখন আমরা আসি ইফারেন্ট আর্টেরিওল। ইফারেন্ট আর্টেরিওলে কী হয়? নর্মালি আমরা জানি এনজিওটেনসিন কনভার্টিং এনজাইম ইনহিবিটর, এই একটা ড্রাগ আছে। সে কী করে? এনজিওটেনসিন 2 এর ফাংশন ইনহিবিট করে। তো আমরা এনজিওটেনসিন 2 এর ফাংশন কি?
এনজিওটেনসিন 2 হচ্ছে এই যে ইফারেন্ট আর্টেরিওল, এটাকে কনস্ট্রিক্ট করে। এটাকে যখন কনস্ট্রিক্ট করবে তাহলে ইফারেন্ট আর্টেরিওল দিয়ে যেই ব্লাডটুকু আসতেছিল ওই ব্লাডগুলা এখন এই দিক দিয়ে কম পাস হবে, মানে যেই ব্লাডগুলো এখানে আসতেছিল গ্লোমেরুলাসে, ওই ব্লাডটা বেশি সময় পাবে কিডনিতে ফিল্টার হওয়ার জন্য, যেহেতু সামনে একটু বাধা আছে তাই বেশি সময় নিয়ে ফিল্টার হবে, যেটা ভালো শরীরের জন্য, কারণ বর্জ্য পদার্থ আমি বেশি বেশি বের করতে পারবো তখন। বাট যদি আমি এই এনজিওটেনসিন 2কে ব্লক করে দিই এনজিওটেনসিন কনভার্টিং এনজাইম ইনহিবিটরের মাধ্যমে, তখন এই ইফারেন্ট আর্টেরিওলটা ডাইলেটেড হবে। যখন ইফারেন্ট আর্টেরিওলটা ডাইলেটেড হবে তখন পেশেন্টের কী হইতেছে, ইফারেন্ট আর্টেরিওল এরকম ডাইলেট হইলো, তাহলে বেশি বেশি ব্লাড তাড়াতাড়ি ফ্লো করে চলে গেল, কিডনিতে বেশি ব্লাড গেল না। তখনও পেশেন্টের কী হবে, একিউট টিউবুলার নেক্রোসিস বা রেনাল ইম্পেয়ারমেন্ট হইতে পারে। এগুলা এভাবে বলে দেওয়ার সুবিধা কি, এইখানে একবার বললাম ওইখানে গিয়ে আরেকবার বললে তো মাথায় হ্যামারিং করবে, মনে থাকবে বেশিক্ষণ। এরপরে যে পেশেন্টের কিডনি ডিজিজ আছে ওই পেশেন্টের জ্যান্টামাইসিন আমরা দিব না, এটা একটা অ্যামিনোগ্লাইকোসাইড গ্রুপের একটা ড্রাগ জ্যান্টামাইসিন। ভ্যানকোমাইসিন দেওয়া যাবে না, সিপ্রো ডিগ্রক্সি এই সকল ড্রাগ দেওয়া যাবে না। তবে মনে রাখতে হবে কি, জ্যান্টামাইসিন দিব না, ডিগক্সিন দিব না, লিথিয়াম দিব না, আর হচ্ছে ওপিওয়েড বা পেইন কিলার দিব না। এই জন্য বলে যে কিডনির পেশেন্টের নাপা ছাড়া অন্য কোনো ড্রাগ দেওয়া যাবে না ব্যথার নাশক হিসেবে। দেওয়া যায়, কুডেন দেওয়া যায়, কিন্তু আমরা এখানে যাতে মনে থাকে সেই জন্য বলি যে পেইন কিলার দিব না, শুধু নাপা দিব। তাহলে ওপিওয়েড দেওয়া যাবে না, অ্যামিনোগ্লাইকোসাইড বা জ্যান্টামাইসিন দেওয়া যাবে না, লিথিয়াম ডিগক্সিন এগুলো মনে রাখবই। তারপরে যার লিভার ডিজিজ আছে তার ওয়ারফেরিন মেটাবলাইজম হবে না, তো ওয়ারফেরিন বেশি সময় ধরে থাকবে শরীরে, যার জন্য ওয়ারফেরিন টক্সিসিটি হবে। আর ওয়ারফেরিন আমরা বলতেছিলাম কি করে, ব্লিডিং রিস্ক বাড়ায় দেয়। কেন? কারণ সে ক্লট হইতে দেয় না, ক্লট ইনহিবিট করে, ব্লিডিং রিস্ক বাড়ায়। এটা আবার হেমাটোলজিতে আমরা ভালোভাবে পড়বো যে ওয়ারফেরিন ফ্যাক্টর 2, 7, 9, 10কে ইনহিবিট করে, 2, 7, 9, 10কে ইনহিবিট করে। আচ্ছা, তাহলে ব্লিডিং রিস্ক বাড়ায়। মেটফর্মিন দিলে ল্যাকটিক অ্যাসিডোসিস হয়। ক্লোরামফেনিকল বোন ম্যারো সাপ্রেশন করে, তাহলে এই লাইনটা মাস্ট টু নো, ক্লোরামফেনিকল বোন ম্যারো সাপ্রেশন করে। এনএসাইড কী করতে পারে এটা আমরা জানি, বাচ্চাকাল থেকে পড়তেছি, পেপটিক আলসার ডিজিজ বা জিআই ব্লিডিং পারফোরেশন এগুলো করতে পারে। একটু আগে ওই পাশেও পড়ছি, সালফোনাইলিউরিয়া হাইপোগ্লাইসিমিয়া করে, আর বেনজোডায়াজেপিন করে কোমা। আর লিভার ডিজিজের পেশেন্টের কী কী ড্রাগ দেবো না, ওপিওয়েড মানে পেইন কিলার দেওয়া যাবে না, প্যারাসিটামল দেওয়া যাবে না, ওপিওয়েড দেওয়া যাবে না, ফেনাইটোয়েন দেওয়া যাবে না, ওয়ারফেরিন এগুলো দিব না। তাহলে এখানে মাস্ট টু নো লাইন কয়টা, এই 4টা জিনিস মানে যেগুলো ঠিক দিছি, এই সালফোনাইলিউরিয়াস আর ইনসুলিন, দেন হচ্ছে এনজিওটেনসিন কনভার্টিং এনজাইম ইনহিবিটরের সাইড ইফেক্ট, ওয়ারফেরিনের সাইড ইফেক্ট, তারপরে ক্লোরামফেনিকলের সাইড ইফেক্ট, এই তো এগুলো মাস্ট টু নো। তারপরে কিছু ড্রাগ আছে যেগুলো ব্রেস্ট মিল্কের মাধ্যমে সিক্রেশন হয়, এই জন্য ওই সকল ড্রাগ আমরা মানে যে মা তার বাচ্চাকে বুকের দুধ খাওয়ায় তাকে দেওয়া যাবে না। মানে একটা আইডিয়াল প্রেসক্রিপশন কীভাবে লিখবো, এরকম প্রথমে ডেট দিব, পরে পেশেন্টের নাম লিখবো, পরে কোন ফর্মুলেশনে দিতেছি, কোন ড্রাগ দিতেছি, ডোজ কতটুকু দিতেছি, আর দিনে কয়বার করে কখন খাবে, আর সর্বশেষে আমার সাইন দিব। এইভাবে একটা আদর্শ প্রেসক্রিপশন লিখতে হয়, এগুলো জানার জন্য। এরপরে একটা বয়স্ক রোগীকে আমরা কি দিব না, ডিগক্সিন সহজে দিব না, কারণ বয়স্ক রোগীর কী হইতেছে, রেনাল ইম্পেয়ারমেন্ট থাকে, বয়স যত পারে কিডনির ফাংশন তত কমতে থাকে, অ্যান্ড কিডনির ফাংশন যত কমে কিডনি কী করে, এই কিডনির রিস্ক অফ টক্সিসিটি বেড়ে যায় স্পেসিফিক কিছু ড্রাগের, যেমন ডিগক্সিন
আর পটাশিয়াম দুইটাই হচ্ছে ডিগক্সিন হচ্ছে যখন হাইপোক্যালেমিয়া থাকে, পটাশিয়ামের লেভেল যখন কম থাকে, তখন ডিগক্সিনের টক্সিসিটি বেড়ে যায়। এটা একটা রিস্ক ফ্যাক্টর যে হাইপোক্যালেমিয়া যাদের, তাদের ডিগক্সিন ইনডিউস টক্সিসিটি হওয়ার সম্ভাবনা বেশি, এবং ওল্ড এজে এটা আরও বেশি। তারপরে ওল্ড এজে আমরা কি দিব না, অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগগুলো যদি দেই তাহলে কি হইতে পারে, পোস্চুরাল হাইপোটেনশন হইতে পারে, ওয়ারফেরিন দিলে টক্সিসিটি হইতে পারে, এনএসআইড দিলে রেনাল ইম্পেয়ারমেন্ট হইতে পারে। এইখানে কোনো কিছুই মুখস্থ করার দরকার নাই, জাস্ট রিডিং। এইটা হচ্ছে মাস্ট টু নো বক্স, প্রেগনেন্সি অ্যান্ড ফার্মাকোকাইনেটিক। একটা মহিলা, আমরা যে বলি টেরাটোজেনিক ড্রাগ, কোন ড্রাগগুলো টেরাটোজেনিক এবং টেরাটোজেনেসিস কি, লাস্ট মেনস্ট্রুয়েশন পিরিয়ড যেই দিন থেকে অফ হয়েছে ওই দিন থেকে 4 থেকে 10 সপ্তাহের ভিতরে, অথবা সে প্রথমবার টের পাইছে সে গর্ভবতী, এই গর্ভবতীর হওয়ার 2 থেকে 8 সপ্তাহের ভিতরে যদি কোনো ড্রাগ খাওয়ার পরে এই টাইম পিরিয়ডে বাচ্চার ডেভেলপমেন্টাল পিরিয়ডে কোনো সমস্যা হয়, মানে ডেভেলপমেন্টে কোনো অ্যাবনর্মালিটি ডেভেলপ হয়, তাকে আমরা বলি টেরাটোজেনিক ড্রাগ। তাহলে আপ টু 10 উইক পর্যন্ত যে সকল ড্রাগ বাচ্চার ক্ষতি করতে পারে ওইগুলো হচ্ছে টেরাটোজেনিক ড্রাগ। এরকম ড্রাগ কী কী আছে, আইসোট্রেটিনয়েন, সাইটোটক্সিক ড্রাগগুলা, এনজিওটেনসিন কনভার্টিং এনজাইম ইনহিবিটর, অ্যান্টি এপিলেপটিক যেমন সোডিয়াম ভ্যালপ্রয়েড এবং ওয়ারফেরিন। সেই ড্রাগগুলোর নাম মুখস্থ রাখতে হবে। এর মধ্যে 2টা ড্রাগের সাইড ইফেক্ট একটু ভালোভাবে বলছে যে একটা মা যদি টেট্রাসাইক্লিন খায়, টেট্রাসাইক্লিন বাচ্চার দাঁতে এবং বোনসে ইয়েলো স্টেইনিং করে, তখন বাচ্চার দাঁত অথবা বোনস ইয়েলো কালারের মনে হবে বা দেখাবে। আরেকটা হচ্ছে সালফোনামাইড। সালফোনামাইড কী করে, নর্মালি যে বিলিরুবিনটা প্লাজমা প্রোটিনের সাথে বাউন্ডেড অবস্থায় থাকে, এটা প্লাজমা প্রোটিন এই বাউন্ডেড অবস্থায় থাকে, বাট সালফোনামাইড হচ্ছে এটাকে ডিটাস্ট করে দেয়, তখন বিলিরুবিন সার্কুলেশনে ফ্রি লেভেলে থাকে, এবং যার জন্য পেশেন্টের কি হয়, জন্ডিস ডেভেলপ হয়, সিভিয়ার জন্ডিস, যেটা বাচ্চার মস্তিষ্কেও প্রভাব ফেলতে পারে, যেটাকে আমরা বলি কার্নিক টেরাস। খুবই সিরিয়াস অবস্থা, বাচ্চা বাঁচবে না। কার্নিক টেরাস হয়। এই লাইনগুলো টু দ্য পয়েন্টে মুখস্থ রাখতে হবে। এছাড়াও মাকে যদি আমি পেইন কিলার হিসাবে ওপিওয়েড দিই, তো ওপিওয়েড কী করে, রেসপিরেটরি ডিপ্রেশন করে, মানে শ্বাস নিতে তখন কষ্ট হবে বাচ্চার। এরপরে কিছু ড্রাগ আছে যেগুলা তাড়াতাড়ি ক্লিয়ার হয়ে যায় প্রেগনেন্ট মহিলার, মানে শরীর থেকে বেশি বেশি বের হয়ে যাচ্ছে, যেমন লেভোথাইরক্সিন, গ্লুকোকর্টিকয়েড। তো এইগুলার ডোজ বাড়াই দিতে হবে প্রেগনেন্সিতে। নর্মালি যদি এটা বলছিল লেভোথাইরক্সিন যে খাইতেছে একটা মহিলা, এর ডোজ বাড়াইয়া 30 থেকে 50 গুণ, মানে 30 to 50% ডোজ বাড়াই দিতে হয়। আচ্ছা, তো এগুলো নাইস টু নো, বাট এইটুকু মাস্ট টু নো। এরপরে আমরা কিছু কথা জেনে রাখবো, এগুলো মুখস্থ করার দরকার নেই, জাস্ট জানার জন্য, যে আমরা যে প্রেসক্রিপশন লিখি, প্রেসক্রিপশনে আমাদের ইন্টারন্যাশনালি অনুমোদিত ফর্ম হচ্ছে গ্রাম এবং মানে মিলিগ্রাম, এই 2টা ফর্ম ইউজ করতে পারবো, কিন্তু ইউনিট, মাইক্রোগ্রাম, এমসিজি এগুলো ইউজ করা যাবে না, শুধু গ্রাম এবং মিলিগ্রাম অথবা এগুলো ইউজ করবো, এমজি, মিলিগ্রাম। তারপরে স্যাচেট বা এনিমা, যেমন স্যালাইন যে দিতেছি এইগুলা, বা এনিমা কয়টা দিতেছি এগুলার সংখ্যা উল্লেখ করে দিতে হবে, 1 বা 2। চোখের ড্রপের ক্ষেত্রে উল্লেখ করে দিতে হবে যে ডান চোখ না বাম চোখ, লেফটটাই ওর রাইটটাই স্পেসিফিকভাবে লিখে দিতে হবে। এবং পিইউ মানে হচ্ছে পারুরালি, এবং
যেই ডাক্তার একটা প্রেসক্রিপশন লিখছে তার সিগনেচার ক্লিয়ারলি লিখতে হবে, যেটা আমরা কেউ লিখি না, আমি অবশ্যই লিখি। ক্লিয়ারলি লিখতে হবে যাতে সে যে ফল্ট করছে এটা যাতে ধরতে পারে অন্য কেউ, ক্লিয়ারলি লিখতে হবে। আর কখন দিছে অ্যাডমিনিস্ট্রেশনের টাইম এবং ডেট রাখতে হবে। তারপরে যেই নার্স তারে ফলো আপ করতেছে তারও সাইন রাখবে, কখন ফলো আপ দিছে, তখন কি পাইছে, এগুলো সব লিখবে, এগুলো ক্লিনিক্যালি জানার জন্য। তারপরে ওডি মানে হচ্ছে ওয়ান্স ডেইলি, বিডি মানে হচ্ছে দিনে 2 বার, টিডিএস মানে দিনে 3 বার, কিউডিএস মানে দিনে 4 বার, এম মানে হচ্ছে অমনি, মানে এটার মানে হচ্ছে শুধু মর্নিংয়ে, এন মানে হচ্ছে অমনি নকটে মানে শুধু রাতে, ইমিডিয়েটলি মানে স্ট্যাট। ম্যাক্সিমাম একটা ব্যক্তি নাপা কতটুকু খাইতে পারে? 1 গ্রাম করে দিনে 4 বার, কিউডিএস মানে একদিনে আপ টু 4 গ্রাম নাপা খাওয়া পসিবল, এর বেশি খাইলে টক্সিসিটি হওয়ার সম্ভাবনা থাকে। দেখবো হাই রিস্ক প্রেসক্রাইবিং মোমেন্ট, কখন প্রেসক্রিপশন লিখতে গেলে ভুল হইতে পারে? যখন 2টা ড্রাগ দেখতে মানে 2টা ড্রাগের নাম একই রকম, যেমন ক্লোরপ্রোমাজিন আর ক্লোরফেনামিন, তো তখন আমি একটু খেয়াল রাখবো। তারপরে ডোজ ক্যালকুলেশন করব বাচ্চাদের ক্ষেত্রে পেডিতে। আর আমি ওয়ার্ডে রাউন্ড দিতেছি, আমার রাশ পিরিয়ড চলতেছে, তখন আমি প্রেসক্রিপশন না করলেই ভালো, অ্যাভয়েড করা উচিত। তারপরে হাই রিস্ক ড্রাগ যেমন ইনসুলিন, যেগুলো পেশেন্টের হঠাৎ করে ক্ষতি করতে পারে, যেমন ইনসুলিন হঠাৎ করে গ্লুকোজ অনেক বেশি কমাই দিতে পারে, ওপিওয়েড। তারপরে হঠাৎ করে রেসপিরেটরি ডিপ্রেশন করতে পারে, বিপি ফল করাইতে পারে, সিডেটিভ। তো এইগুলা যেহেতু পেশেন্টের অ্যাডভার্স ইফেক্ট করতে পারে হঠাৎ অনেক বেশি, তো এইগুলা দিলে অবজার্ভ করে রাখতে হয় পেশেন্টকে। দ্যাটস ওয়াই আমি একটু ধীরে সুস্থে দিব, এগুলা তড়িঘড়ি করবো না। তারপরে এখানে ট্রাফ লেভেল অথবা প্রি ডোজ কনসেন্ট্রেশন। ট্রাফ লেভেল হচ্ছে একটা ওষুধ আমি দেওয়ার আগে দেখতেছি ওই ওষুধটা মানে পেশেন্ট আগে কখনো খাইছে কি না, বা নর্মালি তার এন্ডোজেনাসলি প্রডিউস হইতেছে কি না ওই ওষুধের মতন সাবস্টেন্স। এই জন্য একটা আগে থেকেই টেস্ট করে দেখি যে ওই ওষুধের মতন সাবস্টেন্স কতটুকু আছে, এটাকে বলি প্রি ডোজ কনসেন্ট্রেশন অথবা ট্রাফ। আর ওষুধ খাইছে পেশেন্ট, খাওয়ার পরে দেখতেছি তার কনসেন্ট্রেশন কতটুকু হয়েছে ব্লাডের মধ্যে, ওইটাকে বলি পোস্ট ডোজ। হ্যাঁ, তাহলে একটা হচ্ছে ট্রাফ লেভেল। ট্রাফ লেভেল মানে কি ড্রাগ খায় নাই এখনও, তার আগেই তার কনসেন্ট্রেশন দেখি। আর ড্রাগ খাওয়ার পরে যে কনসেন্ট্রেশন হইতেছে সেটাকে বলি পোস্ট ডোজ কনসেন্ট্রেশন। মানে এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট বক্স এই অধ্যায়ের মধ্যে। আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট বক্স এটা, এখানে মনে রাখতে হবে কি সব ড্রাগে তো আমরা মনিটর করি না, কিন্তু কিছু ড্রাগ আছে যেগুলো খাওয়ার পরে মনিটর করতে হয় বা করা উচিত। এটা মনে রাখবো ডিপিএল জিটিভি দিয়ে। ডিপিএল মানে ঢাকা প্রিমিয়ার লিগ, কোথায় দেখায়? গাজী টিভিতে, জিটিভি। হ্যাঁ, তাহলে ডিতে হচ্ছে ডিগক্সিন, পিতে হচ্ছে ফেনাইটয়েন, এলে হচ্ছে লিথিয়াম, জিতে হচ্ছে জেন্টামাইসিন, টিতে থিওফাইলিন, বিতে ভ্যানকোমাইসিন। তাহলে ঢাকা প্রিমিয়ার লিগ গাজী টিভিতে দেখাইতেছে। ডিগক্সিন সম্পর্কে আমরা বলছিলাম যে আর হাফ লাইফ 36 ঘন্টা, মাস্ট টু নো। একটা পেশেন্টের আমি ডিগক্সিন দেওয়ার 6 ঘন্টা পরে দেখব যে তার ব্লাডে ডিগক্সিনের কনসেন্ট্রেশন কত। যদি কনসেন্ট্রেশন 1.5-এর বেশি হয় তখন রিস্ক অফ টক্সিসিটি আছে, বাট যদি মোর দ্যান 3 হয় তাহলে তার টক্সিসিটি হবেই হবে। হ্যাঁ, আর বিশেষ করে যদি পেশেন্টের হাইপোক্যালেমিয়া অ্যাসোসিয়েটেড থাকে। আমরা বলছিলাম যেই পেশেন্টের হাইপোক্যালেমিয়া আছে ওই পেশেন্টের ডিগক্সিন টক্সিসিটির রিস্ক বেশি। তাহলে ডিগক্সিনের হাফ লাইফ 36 ঘন্টা, খাওয়ার 6 ঘন্টা পরে দেখব ব্লাডে তার কনসেন্ট্রেশন কতটুকু। যদি দেখি 1.5-এর বেশি তাহলে টক্সিসিটি হওয়ার রিস্ক আছে, তো আমার অবজার্ভ রাখতে হবে পেশেন্টকে। কিন্তু যদি 3-এর বেশি হয় তাইলে অবস্থা খারাপ, এই পেশেন্টকে তাড়াতাড়ি ডিগক্সিন টক্সিসিটি ম্যানেজ করতে হবে। এরপরে হচ্ছে জেন্টামাইসিন। জেন্টামাইসিন কী করে? অটোটক্সিসিটি করতে পারে, নেফ্রোটক্সিসিটি করতে পারে, মাস্ট টু নো। দেন লিথিয়াম। লিথিয়াম নর্মাল লেভেল কত? টার্গেট রেঞ্জ
ব্লাডে লিথিয়াম লেভেল আমরা 0.4 থেকে 1 মিলিমোলে রাখতে চাই, মাস্ট টু নো। তারপরে হচ্ছে ফেনাইটোয়েন। ফেনাইটোয়েন বলছিলাম প্লাজমা প্রোটিনের সাথে বাউন্ডেড অবস্থায় থাকে। সো প্লাজমা প্রোটিন মানে অ্যালবুমিন, যদি কোনো পেশেন্টের হাইপো অ্যালবুমিনিমিয়া হয় তার ফেনাইটোয়েন টক্সিসিটির রিস্ক বাড়ে। এরপরে হচ্ছে থিওফাইলিন। থিওফাইলিনের কনসেন্ট্রেশন 10 থেকে 20। ভ্যানকোমাইসিন নেফ্রোটক্সিসিটি করে। তাহলে এখান থেকে মাস্ট টু নো হচ্ছে এই 5টা নাম, 6টা নাম। ডিগক্সিনের ব্যাপারে যা বলছি তা, আর লিথিয়ামের থেরাপিউটিক রেঞ্জ 0.4 থেকে 1, এটি হচ্ছে মাস্ট টু নো। এই তো শেষ। এখানে কিছু জিনিস দেখাইছে, ছবি আমি এক্সট্রা অ্যাড করছি। এটা হচ্ছে এই যে বলছিলাম না পপি, অপিয়াম পপি, ওপিয়াম যে তৈরি করে এই গাছ থেকে, এই গাছের ফুল থেকে ওপিয়াম তৈরি করে। ডিগক্সিন তৈরি করে এই ডিজিটালিস পারপোরা এই গাছ থেকে। তারপরে হচ্ছে এটা হচ্ছে গাছের বাকল, এইখান থেকে তৈরি করতেছিল কি টিউবি কুরারি অথবা কুরারি। আর এটা কি ছিল সিনকোনা স্পেসিস, যে এখান থেকে কুইনিন তৈরি করতেছিল না, আচ্ছা কি জানি সিনকোনা স্পেসিস থেকে কুইনিন নাকি, হ্যাঁ কুইনিন, ঠিক আছে। ওকে, এই তো আমাদের শেষ। এরপরে আসে শুধু কোশ্চেন। কোশ্চেনের মধ্যে এক্সট্রা কী কী আছে এইখানে? এক্সট্রা বলছে টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাসের হুইচ অফ দ্য ফলোয়িং ড্রাগ ফর টাইপ 2 ডায়াবেটিস অ্যাক্ট অন ট্রান্সপোর্টার প্রোটিন ডাফাগ্লিফ্লাজন, যেটা SGL2 ইনহিবিটর, মাস্ট টু নো। এই SGL2 ইনহিবিটর আমরা কাদের ক্ষেত্রে দিতে পারি? ডায়াবেটিকের পেশেন্টে তো দিতে পারি, এছাড়া হার্ট ফেলিওরের পেশেন্টে দিই। সে কী করে? এই যে কথাগুলো বলছি সব মাস্ট টু নো। এর সাইড ইফেক্ট হচ্ছে সে ডায়াবেটিক কিটোএসিডোসিস করে আর ইউটিআই করতে পারে, ঠিক আছে। এরপরে একটা প্রোডাক্ট অ্যান্টিপ্লেটলেট ড্রাগ। অ্যান্টিপ্লেটলেট ড্রাগ হচ্ছে একটা প্রোডাক্ট, তার অ্যাক্টিভ ফর্মে কনভার্সনের জন্য হেপাটিক মেটাবলিজম দরকার হয়, যেমন ক্লোপিড্রোগেল। পরে লাগবে না, এগুলো আছে বইয়েই। এটা আমরা আলোচনা করছি, জ্যান্থিন অক্সিডেজ অ্যালোপিউরিনল ইনহিবিট করে, ডিগক্সিন রেনাল এক্সক্রেশন হয়, এটাও পড়ছি। তাহলে এটা বলছে যে হুইচ অফ দ্য ফলোয়িং অ্যাসপেক্ট অফ এ নিউ ড্রাগ ইজ নট কনসিডার্ড বাই ড্রাগ রেগুলেটর বাট কনসিডার্ড বাই হেলথ কেয়ার প্রোভাইডার। তাহলে হেলথ কেয়ার প্রোভাইডার নিয়ন্ত্রণ করে কোনটা? কস্ট ইফেক্টিভনেস। তারপরে এইখানে কিছুই ছিল, আচ্ছা এগুলোর দরকার নাই, এগুলো বই আছে।